প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে অবগত, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জুড়ে কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে আরো আগে থেকেই আয়োজন করেছে অনলাইন ভার্চুয়াল ক্লাস, আর এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের মাঝে এসে আমি আবারও হাজির হয়েছি আজকের এই অনলাইন ভার্চুয়াল ক্লাসে। আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের আমি যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের রসায়ন বইয়ের 10ম অধ্যায়, বিষয় খনিজ সম্পদ জীবাশ্ম, অধ্যায় 11। তোমরা ইতোমধ্যে অবগত আছো যে তোমরা যখন 9ম শ্রেণীতে ছিলে, আমরা রসায়ন বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা 10ম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ করেছিলাম, এবং যখন তোমরা 2020 সালে 10ম শ্রেণীতে তোমরা উত্তীর্ণ হয়েছ, তখন অবশিষ্ট যে দুটি অধ্যায় ছিল, একটি হচ্ছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, এবং আরেকটি হচ্ছে দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন। এই দুটি অধ্যায় আমরা 2020 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু তোমরা একাদশ এবং দ্বাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারোনি। তার আগেই কোভিড-19 এর কারণে দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এজন্য আজকে আমি তোমাদের অনলাইন ভার্চুয়াল ক্লাসে একাদশ অধ্যায়ের তথা খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের আমি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে যেতে চাই। চলো। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সৃজনশীল প্রশ্নটি হলো, তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকের আলোকে গ এবং ঘয়ের প্রশ্ন দেয়া রয়েছে। এখানে আমি একটু যোগ করতে চাই। এখানে আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সংযোজন করিনি। আমরা প্রত্যাশা করছি আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা অন্য একটি স্লাইডে এসে হাজির হব, যেখানে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত শুধুমাত্র জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে স্লাইডগুলো আমরা তৈরি করব। তো এখন আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ি। দেখো, এখানে দেয়া আছে নির্দিষ্ট কোনো অ্যালকিন যৌগ দেয়া নেই, এখানে দেয়া আছে আর CH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, অর্থাৎ অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের একটা বিক্রিয়া আমরা লক্ষ্য করছি, আর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে অ্যালকাইল ব্রোমাইড। বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে অ্যালকাইল ব্রোমাইড। এই উদ্দীপকটির আলোকে এখানে বলা হয়েছে উপরোক্ত বিক্রিয়া থেকে জৈব অ্যাসিড উৎপাদনের পরবর্তী ধাপগুলো লিখো। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা আমাকে পথ দেখিয়েছে যে এই পথ দিয়ে আমরা, অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা জৈব অ্যাসিড তথা ফ্যাটি অ্যাসিড তথা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারবো কিনা। অবশ্যই পারবো, কারণ এখানে স্পষ্ট বলা আছে জৈব অ্যাসিড উৎপাদনের পরবর্তী ধাপগুলো লিখো। তাহলে প্রথমে যে বিক্রিয়াটা হয়েছে তোমরা ইতোমধ্যে অবগত, অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া থেকে অ্যালকাইল ব্রোমাইড হয়েছে, আর অ্যালকাইল ব্রোমাইড থেকে আমরা
কোস্টিক সোডা কিংবা কোস্টিক পটাশের সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। আবার অ্যালকোহলকে আমরা জারিত করে অ্যালডিহাইড তৈরি করতে পারবো। আবার অ্যালডিহাইডকে জারিত করে আমরা ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে পারবো। এরপরে আমরা আসি ঘ। এখানে উপরোক্ত পদ্ধতিগুলো ছাড়াও অ্যালকোহল ও অ্যালডিহাইড উৎপাদনের একটি করে মোট 2টি প্রক্রিয়া লিখো। এর মানে এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে যে এই পদ্ধতি ছাড়াও অ্যালকোহল উৎপাদনের আরো একটি পদ্ধতি লিখবা এবং অ্যালডিহাইড উৎপাদনের আরো একটি পদ্ধতি লিখবা। অর্থাৎ একটি একটি করে মোট আরো 2টি পদ্ধতি লিখবা। এটা হচ্ছে ঘয়ের প্রশ্ন। এবার আমরা সরাসরি চলে যেতে চাই তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণরূপে পারার জন্য আমি কিছু স্লাইড তৈরি করেছি। এই স্লাইডগুলো আমরা এখন পর্যবেক্ষণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরবর্তী স্লাইডগুলো লক্ষ্য করি। তো প্রথমে আমরা ঘয়ের প্রশ্নের উত্তরটায় চলে আসব। ঘয়ের প্রশ্নের উত্তরে আমাদের মূল যে থিমটা সেটা হচ্ছে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড উৎপাদনের কথা বলা হয়েছে। এজন্য আমি প্রথমেই হেডলাইন দিব অ্যালকিন থেকে জৈব অ্যাসিড উৎপাদন। আমি আবারও বলছি, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড উৎপাদন। তো চলো, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্লাইডে একটি পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচারে একটা বিষয় লক্ষণীয়, দেখো যে অ্যালকিন থেকে অ্যালকাইল ব্রোমাইড, এটা উদ্দীপকে দেয়া আছে যে অ্যালকিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড এর সাথে যখন বিক্রিয়া হয় এখানে প্রভাবক হিসেবে জৈব পারঅক্সাইড উপস্থিত থাকবে। এখানে আমরা জৈব পারঅক্সাইড হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি। এই হাইড্রোজেন পারঅক্সাইড এটি প্রভাবক হিসেবে কাজ করবে। এই হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করেছে। আমরা যখন এই অধ্যায়টা শিখেছিলাম তোমাদেরকে একটা কথা আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে বিক্রিয়ক যখন বিকারকের সাথে বিক্রিয়া করে তখন প্রশ্ন তোমাদের জাগে যে স্যার বিকারক কি। মনে রাখবে যে বিক্রিয়ক এখানে অ্যালকিন, তো বিক্রিয়ক যার সাথে বিক্রিয়া করে তাকে বিকারক বলে। তো এখানে বিক্রিয়ক হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিন বিক্রিয়া করছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে। এখানে হাইড্রোজেন ব্রোমাইড হলো বিকারক আর বিক্রিয়ক হচ্ছে অ্যালকিন। তো তোমরা জানো যে অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া যখন হয় তখন এই যে তোমরা দেখতে পাচ্ছ বিকারকের ধনাত্মক অংশ H+, বিকারকের ধনাত্মক অংশ H+, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে তার সাথে বিকারকের ধনাত্মক অংশ এসে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে CH এর পরিবর্তে CH2 হয়েছে। আবার আরেকটা অংশ CH2 এর সাথে বিকারকের ঋণাত্মক অংশ ব্রোমিন যুক্ত হয়েছে। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবা যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যখন বিক্রিয়া হয় তখন বিকারকের ধনাত্মক অংশ কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে সেই কার্বনের সাথে বিকারকের ধনাত্মক অংশ এসে যুক্ত হয় এবং ঋণাত্মক অংশ কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনের সাথে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সাথে এসে যুক্ত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা মনে মনে প্রশ্ন জাগছে যে অপ্রতিসম বিকারক কি। তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে বিকারককে আমরা বিশ্লেষণ করলে দুইটা অংশ পাবো, একটি ধনাত্মক অংশ অপরটি ঋণাত্মক অংশ, সেটা হচ্ছে অপ্রতিসম বিকারক। তো এখানে হাইড্রোজেন ব্রোমাইড একটি অপ্রতিসম বিকারক, কারণ হাইড্রোজেন ব্রোমাইড আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা ধনাত্মক অংশ হিসেবে হাইড্রোজেন প্লাস এবং ঋণাত্মক অংশ হিসেবে আমরা ব্রোমিন মাইনাস আয়ন পেয়ে থাকি। এ কারণে এক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড হলো
অপ্রতিসম বিকারক। তাহলে উদ্দীপকে এই বিক্রিয়াটি দেয়া আছে যে অ্যালকিন থেকে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করা হয়েছে। এরপরে এই বিক্রিয়াটাকে অনুসরণ করে, এই পথ আমরা অনুসরণ করে এখান থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। এটাই হচ্ছে গয়ের প্রশ্ন, আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। চলো এর পরবর্তী ধাপটা আমরা দেখি। এই যে উদ্দীপকে যে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে, এই অ্যালকাইল ব্রোমাইডের সাথে আমরা বিকারক হিসেবে কষ্টিক সোডা তথা সোডিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারি, আবার কষ্টিক পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারি। তাহলে আমরা এখানে নিব কষ্টিক সোডা কিংবা কষ্টিক পটাশ, তোমরা যে কোনো একটি নিলেই হবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা কষ্টিক সোডা কিংবা কষ্টিক পটাশ আমরা যেটাই নেই না কেন, অবশ্যই সেটা কষ্টিক সোডা কিংবা কষ্টিক পটাশের জলীয় দ্রবণ হতে হবে, অবশ্যই জলীয় দ্রবণ হতে হবে। এজন্য দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে ছোট করে লিখেছি একিউ, অর্থাৎ অ্যাকুয়াসকে বোঝায়, আর অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণকেই বোঝায়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আরো একটি কথা সংযোজন করতে চাই। যদি কোনো কারণে আমরা এখানে একিউটা নাও লিখি, তাও এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণটাকেই ইঙ্গিত করবে। এখানে আমরা দুই ধরনের দ্রবণ ব্যবহার করে থাকি। কখনো আমরা প্রয়োজনের তাগিদে কষ্টিক সোডা কিংবা কষ্টিক পটাশের অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করি, আবার কখনো কষ্টিক সোডা কিংবা কষ্টিক পটাশের জলীয় দ্রবণ ব্যবহার করি। যখন আমরা অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করব, তখন অবশ্যই ব্র্যাকেটের ভিতরে ছোট করে স্মলার লেটারে এএলসি লিখব। আর যদি আমরা কিছু না লিখি, তাহলে সেটা জলীয় দ্রবণকেই ইঙ্গিত করে, জলীয় দ্রবণকেই বোঝায়। আর যদি আমরা ব্র্যাকেটে স্পেসিফিক ভাবে আমরা একিউ লিখে দেই, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এখানে দেখো বিক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়েছে, আমি সেটা আমরা এখন বলবো। দেখো অ্যালকাইল ব্রোমাইডের এখানে দেখো ব্রোমিন একটা অংশ আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম একটা অংশ রয়েছে। এই যে অ্যালকাইল ব্রোমাইডের ব্রোমিন, এই যে ব্রোমিনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করেছে। এটা হলো সাইড প্রোডাক্ট, অর্থাৎ অপ্রধান উৎপাদ। আর মূল উৎপাদ হচ্ছে এই ব্রোমিনটা যখন সোডিয়াম কর্তৃক প্রতিস্থাপন হয়, তখন এই হাইড্রক্সিল মূলক এই ব্রোমিনের জায়গায় এসে যুক্ত হয়ে যায়, তখন যৌগটি হয়ে যায় অ্যালকোহল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল মূলক। এই হাইড্রক্সিল মূলক দেখেই আমরা চিনতে পেরেছি এই যৌগটি হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা দ্বিতীয় ধাপে অ্যালকোহল উৎপাদন করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক পরবর্তী ধাপে কি আছে। এই যে অ্যালকোহল উৎপন্ন হলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অ্যালকোহলকে আমরা জারিত করেছি। অ্যালকোহলকে জারিত করার পদ্ধতি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা কোনো একটা পাত্রে যখন আমরা রাখবো, এখান থেকে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। সেই জায়মান অক্সিজেনের সাথে অ্যালকোহলের বিক্রিয়া হয়, অর্থাৎ সেই জায়মান অক্সিজেন অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড উৎপন্ন করে। এখানে আমি একটি কথা যোগ করতে চাই, তোমরা অবশ্যই যখন এই জায়মান অক্সিজেন লিখবে, তখন তীর চিহ্নের উপরে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড এটা উল্লেখ করবে, কারণ এই জায়মান অক্সিজেনটা এই পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড থেকেই উৎপন্ন হয়েছে। ফলে উৎপন্ন জায়মান অক্সিজেন অ্যালকোহলকে জারিত করে সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মনে রাখবে যে বিক্রিয়কে যতগুলো কার্বন থাকবে, উৎপাদে সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। যেহেতু আমার উদ্দীপকে নির্দিষ্ট কোনো যৌগের কথা বলা নাই, অ্যালকাইল মূলক আর লেখা হয়েছে, এর জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে অ্যালকাইল মূলক আর লিখব। এখানে স্পেসিফিক কোনো যৌগের কথা বলা ছিল না। এরপরে দেখো এই অ্যালডিহাইডকে আমরা পুনরায়
পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড দ্বারা যখন জারিত করব, আবারও সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা কি হলো, প্রথমে আমরা একটু পিছনে ঘুরে যাই। দেখো যে প্রথমে অ্যালকিন থেকে অ্যালকাইল ব্রোমাইড এটা উদ্দীপকে দেয়া ছিল, এরপরে আমরা সেই অ্যালকাইল ব্রোমাইড থেকে কস্টিক সোডা সহযোগে উত্তপ্ত করে আমরা পেয়েছি অ্যালকোহল। আবার অ্যালকোহলকে আমরা জারিত করে পেয়েছি অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডকে জারিত করে আমরা পেয়েছি জৈব অ্যাসিড। এভাবেই আমরা উদ্দীপকের বিক্রিয়াটি হতে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটির গ তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ঘয়ের সমাধানে চলে যাই। তোমরা স্ক্রিনে ঘয়ের সৃজনশীল প্রশ্নের সমাধানের হেডলাইন দেখতে পাচ্ছ, অ্যালকোহল ও অ্যালডিহাইড উৎপাদন। অ্যালকোহল ও অ্যালডিহাইড উৎপাদন। প্রথমে আমরা দেখি যে অ্যালকোহল উৎপাদন। তোমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যে উদ্দীপকের বিক্রিয়াটি ব্যবহার করা ছাড়াও অন্য কোনো উপায়ে অ্যালকোহল এবং অ্যালডিহাইড প্রস্তুত করো। একটি করে পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছে। আমরা একাধিক পদ্ধতিতে ইচ্ছা করলে উৎপাদন করতে পারি, যেহেতু একটি করে পদ্ধতির কথা বলা হয়েছে, এজন্য আমরা প্রথমে অ্যালকোহল উৎপাদন করব একটা পদ্ধতিতে, সেটি হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, অ্যালকিন থেকে অ্যালকোহল যদি আমরা পেতে চাই তাহলে আমরা পানির সাথে বিক্রিয়া করাবো। আমরা যখন অ্যালকোহল প্রস্তুতকরণ শিখেছিলাম তখন আমরা কিন্তু অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতকরণের একটা ধাপ শিখেছিলাম। সেই ধাপটি এখানে আমাদের কাজে লাগছে, যে অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপাদন। এখানে বিকারক হিসেবে আমরা পানি নিব এবং তাপমাত্রা লাগবে 300 ডিগ্রি সেলসিয়াস, চাপ লাগবে 60 অ্যাটমসফিয়ার এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি লাগবে। অর্থাৎ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। এখানে তোমরা জানো যে পানির মধ্যে দুইটা অংশ থাকে। আমরা জানি অ্যালকিন যখন বিকারকের সাথে বিক্রিয়া করে তখন বিকারক অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের পাই বন্ধনে গিয়ে আক্রমণ করে। এখন তোমাদের প্রশ্ন জাগে যে আক্রমণটা পাই বন্ধনে কেন করে, সিগমা বন্ধনে কেন করে না? আমি তোমাদেরকে বলেছিলাম যে বিকারক যখন আক্রমণ করবে তখন দুর্বল বন্ধনকে আক্রমণ করবে। তোমরা জানো সিগমা বন্ধনের চেয়ে পাই বন্ধন দুর্বল বন্ধন আর সিগমা বন্ধন শক্তিশালী। যদি বিকারক সিগমা বন্ধনকে আক্রমণও করে সেক্ষেত্রে সিগমা বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা ওই বিকারক দ্বারা পসিবল হয় না। অর্থাৎ ওই সিগমা বন্ধন ভাঙে না, ভেঙে যায় পাই বন্ধন, কারণ পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল বন্ধন। তোমরা এখানে তীর চিহ্নের মাধ্যমে দেখতে পাচ্ছ যে এই যে পাই বন্ধনটা, এই পাই বন্ধনটা বিকারক যখন আক্রমণ করে তখন পাই বন্ধনটা ভেঙে যায়। আর বিকারকের এখানে দুইটা অংশ থাকে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রক্সাইড অংশ। এই যে H+ আর হাইড্রক্সাইড মাইনাস, H+ অংশটি সেই আগের বিক্রিয়াটির মতো যে অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ তথা H+ অংশটা এই কার্বন কার্বন দ্বিবন্ধনের কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে CH হয়ে গেল। এইখানে দেখো CH2। আর পাই বন্ধন ভেঙে গেল, শুধুমাত্র থাকলো সিগমা বন্ধন। এই যে তোমরা সিগমা বন্ধনটা দেখতে পাচ্ছ। এরপরে দেখো এই যে আরেকটা কার্বনের সাথে বিকারকের ঋণাত্মক অংশ এসে যুক্ত হবে, অর্থাৎ হাইড্রক্সাইড অংশ এসে যুক্ত হবে, অর্থাৎ CH2OH হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিকারকের ধনাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে, আর বিকারকের ঋণাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে। এভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন করতে পারি। এরপরে চলো আমরা
পরবর্তী অংশটা দেখি, সেখানে বলা আছে যে অ্যালডিহাইড প্রস্তুত করতে বলা হয়েছে। এখানেও একটা পদ্ধতিতে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব, আর সেটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড। তো তোমরা জানো যে অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট প্রভাবকের উপস্থিতিতে এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সমান কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো এখানে দেখো যে সালফিউরিক অ্যাসিড আর মার্কিউরাস সালফেট এটা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই অ্যালকাইন এই পানির সাথে বিক্রিয়া করার সময় অ্যালকাইনে যতটি কার্বন থাকবে উৎপাদেও সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। এভাবে আমরা অ্যালকোহল এবং অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সৃজনশীল প্রশ্নটির গ এবং ঘ সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এ জাতীয় সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় থাকে তখন তোমরা এভাবেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমরা সৃজনশীল প্রশ্ন আমরা একটা প্রসিডিউর শিখব, একটা প্রসিডিউরকে অবলম্বন করে আমরা এই প্রসিডিউরের আলোকে প্রশ্নকর্তা যে ধরনের প্রশ্ন করবেন এই প্রসিডিউরের আলোকে আমরা সেই ধরনের প্রশ্নগুলোর সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা পরবর্তী অংশে যাই, বাড়ির কাজ। আমরা তোমাদেরকে আরো একটি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ দিতে চাই, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি একটু বুঝিয়ে দিব। দেখো এখানে ইথানল যৌগ দেয়া আছে, সেখান থেকে এক্স উৎপন্ন হয়েছে প্লাস পানি উৎপন্ন হয়েছে, এখানে আর কিছু বলা নাই। তাহলে অ্যালকোহল থেকে এক্স প্লাস পানি উৎপন্ন হয়েছে, এখানে আর কোনো কিছু বলা নাই। এখন কিভাবে এটা সম্ভব? উদ্দীপকটা আগে তোমাকে সম্পূর্ণ করতে হবে। তোমরা ইতোমধ্যে জানো যে অ্যালকোহল থেকে আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড কিংবা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যখন অ্যালকোহলকে উত্তপ্ত করব তখন অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যখন অ্যালকিন প্রস্তুতকরণ শিখেছিলাম সেখানে সুন্দরভাবে একটা প্রসিডিউর ছিল যে অ্যালকিন প্রস্তুতকরণ অ্যালকোহল থেকে। আমরা সেই উদ্দীপকটা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকোহল থেকে অ্যালকিন। এরপরে দেখো আমি একটি প্রশ্ন লিখেছি, এই যে এক্স যৌগটা হবে অ্যালকিন, যে এক্স যৌগটি তথা অ্যালকিন এখানে হবে ইথিন। তাহলে ইথিন যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি একটি পরীক্ষা দিয়েছি, তোমরা এখানে দুটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করবে শেখার জন্য। তো দুইটা পরীক্ষার মধ্যে একটি হচ্ছে বেয়ার পরীক্ষা, অপরটি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আমরা তোমাদেরকে বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা শিখিয়েছিলাম ক্লাসে। আমরা এখন তোমাদেরকে এটা বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। তোমরা এই ইথানল থেকে ইথিন প্রস্তুতকরণ করবে, করে এই এক্স যৌগটি যে একটা মানে ইথিন যৌগটি যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা প্রমাণ করার জন্য বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষাটি বর্ণনা করবে সমীকরণ সহ, অর্থাৎ বিক্রিয়া সহ বর্ণনা করবে। এর পরের প্রশ্নটি হচ্ছে এক্স যৌগটি হতে অর্থাৎ ইথিন যৌগটি হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন করেছিলাম, সেখানেও আমরা দেখেছি যে অ্যালকিন থেকে আমরা প্রথমে অ্যালকোহল প্রস্তুত করব, অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড জারণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করব, এরপরে অ্যালডিহাইডকে জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা জৈব অ্যাসিডে রূপান্তর করব। এক কথায় আমরা বলতে পারি এক্স তথা ইথিন যৌগটি হতে জৈব অ্যাসিড তথা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখলাম, একটি আমরা সম্পূর্ণরূপে সমাধান করলাম, আরেকটি তোমাদের জন্য আমি হোম টাস্ক হিসেবে দিলাম। তোমরা আশা করছি হোম টাস্কটি সুন্দরভাবে করে আমাদের কমেন্টস বক্সে পিকচার উঠিয়ে তোমরা সেন্ড করে দিবে, আমি সেটা দেখে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা
আজ আর নয়, তোমাদের সবাইকে আমি আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনলাইন ভার্চুয়াল ক্লাস এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।